বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে, আর শুনতে থাকুন আজকের গল্প। পৃথিবীতে মানুষ আসবার বহু আগেই তারা ধুলোয় মিশে গিয়েছিল। হয়তো লোককথায়, প্রবচনে তাদের মৃদু স্মৃতি আজও টিকে থাকে। ঈশ্বর, দানব বা অন্য কোনো অধিভৌতিক পরিচয়ে কল্পনাতীত অতীতের সেই অমিত শক্তি ধরতে কেউ কেউ এখনো মনে করে রাখে। নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস। আজ শুনবেন এইচ.পি. লাভক্রাফট রচিত দি কল অফ কুথুলুর প্রথম পর্ব। দ্য ডার্ক আওয়ার টেলসের পক্ষ থেকে আপনাদের অনুরোধ, প্রথম পর্বের পর অবশ্যই আপনারা আমাদের গল্প সময়ের ওপারে গল্পটি শুনে নেবেন, কারণ সময়ের ওপারে কল অফ কুথুলুর আরেকটি সংযোজন। শুনতে থাকুন দ্য কল অফ কুথুলুর প্রথম পর্ব। 29শে জানুয়ারি। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। ঈশ্বরের তৈরি এই সুন্দর জগৎকে আমি হয়তো বেশি দিন নিজের চোখে দেখে যেতে পারবো না। চোখের সামনে এই জ্বলন্ত ফায়ারপ্লেসের কাঠগুলো যেমন পট পট করে পুড়ে যাচ্ছে, হয়তো অন্ধকারের সেই দানব আমাকে একদিন ছুঁড়ে ফেলে দেবে নরকের ওই রকম লেলিহীন শিখার মাঝে। কি মনে হয় জানেন, মানুষ যা কিছু দেখে শোনে তার সব কিছুকে জুড়ে পুরো ছবিটা বোঝা তার ক্ষমতার বাইরে। সেটা একটা আশীর্বাদ। দেশ কাল জুড়ে ছড়িয়ে থাকা ভয়াল একটা অন্ধকার সমুদ্রের মতো এই বিশ্বে আমাদের সভ্যতা এক চিলতে আলো নিয়ে দ্বীপের মতন ভেসে থাকে। বিজ্ঞান সে অন্ধকারে এখনো বিশেষ আলো দেখায়নি, কিন্তু আমি জানি যদি কখনো সে আঁধার সরে যায়, সেদিন সত্যের যে ভয়াল রূপ দেখা যাবে তা হয় মানুষকে পাগল করে দেবে, অথবা বেঁচে থাকবার তাগিদেই হয়তো মানুষ নিজেকে ঘুরিয়ে নেবে সেই আলো থেকে নতুন কোনো অন্ধকারের দিকে। কথাগুলো বলতে পারছি কারণ আমি সে নরকের আলোর একটা ঝলক দেখেছি। কিছু পুরনো সংবাদপত্র আর এক মৃত প্রফেসরের নথি থেকে। এমন করে যেন তাদের মধ্যেকার সম্পর্কগুলো আমার চোখে পড়ে গিয়েছিল। For God's sake, সেটা যেন আর কারো নজরে না পড়ে। প্রফেসর নিজেও অমন হঠাৎ করে মারা না গেলে হয়তো সে কাগজগুলো নষ্টই করে দিতেন। ও জিনিস মানুষের জানবার নয়। জর্জ ক্যামেল অ্যাঞ্জেলকে হয়তো আপনারা চিনবেন। রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটির সেমেটিক ভাষার নামজাদা অধ্যাপক। প্রাচীন লিপির বিশেষজ্ঞ হিসেবে জগৎ জোড়া খ্যাতি ছিল ওনার। এদেশ ওদেশ ঘুরেছেন অনেক। তিনি আমার দুঃসম্পর্কের ঠাকুরদা হতে। একটু অদ্ভুতভাবেই মারা গিয়েছিলেন দাদু। নিউপোর্ট থেকে উইলিয়াম রোডে ওর বাড়ি আসবার একটা খাড়াই শর্টকাট আছে। সেইটে ধরে আসবার সময় একদিন তার সঙ্গে এক কালো চামড়ার নাবিকের খানিক ঝগড়াঝাটি হয়। তাতে যে কোনো চোট টোট পেয়েছিলেন তাও না, কিন্তু ঘটনা হলো এরপর রাস্তাটা বেয়ে উঠেই দাদু হঠাৎ মুখ থুবড়ে পড়ে মারা যান। এমনিতেই দিব্যি সুস্থ সবল লোক। কেন যে এমনটা হলো সে কথা ডাক্তারেরা কিছুতেই ধরতে পারেননি। ঘটনাটা 1926-এ। এ হেন অদ্ভুতভাবে
এক বিখ্যাত পণ্ডিতের মৃত্যু সে সময় এলাকায় বেশ উত্তেজনার খোরাকও হয়েছিল। তারপর লোকজন সব ভুলে গেল, আমিও আর সে নিয়ে মাথা ঘামাইনি। তবে আজকাল সন্দেহ হয়, না সন্দেহ চেয়ে বেশি কিছু। দাদুর কোনো ছেলেপুলে ছিল না, আমি একমাত্র উত্তরাধিকারী। কাজেই মৃত্যুর পর তার যাবতীয় সম্পত্তি আমার অধিকারে এলো। সম্পত্তি বলতে অমূল্য গবেষণাপত্র বোঝাই এক গাদা বাক্স। সে সবই সরকারি পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে জার্নালে বের হবে একে একে। কিন্তু আমি তাদের কথা বলতে বসি, বলছি ওর মধ্যে একটা রহস্যময় বাক্সের কথা। ওর কথা আমি গভর্নমেন্টকেও জানাই। চাবির যে গোছাটা পেয়েছিলাম তাতে ও বাক্সের চাবি ছিল না। শেষে খুঁজে পেতে দাদুর পকেট থেকে পাওয়া একটা ছোট্ট চাবির রিং উদ্ধার করি। তাতে একটাই চাবি। দাদু সেটা সবসময় সঙ্গে করে ঘুরতে, সেটাই লাগাতে বাক্স খুলল। কিন্তু তার ভেতরের জিনিসটা দেখে রহস্য বাড়ল বই কমল না। ওর ভেতরে বোঝাই এক গাদা খবরের কাগজের কাটি, কিছু নোটস আর একটা মাটির টালি। টালিটা দেখে বেশ অবাক হয়েছিলাম। কাঁচা হাতের রিলিফ ভাস্কর্য, দেখেই বোঝা যায় জিনিসটা বেশি দিনের পুরনো নয়, বেশ বাজে একটা নকল। এই জিনিস দাদু এত সাবধানে তালা চাবি দিয়ে রেখেছেন কেন? বুড়ো বয়সে কি মাথার কোনো গন্ডগোল হলো? টালিটাকে ভালো করে দেখে অবশ্য একটু ধাঁধা লাগলো। জিনিসটা নতুন হলেও ওর নকশাগুলো তা নয়। দাদুর কাজকর্মের সঙ্গে আমার কিছুটা পরিচয় ছিল, ফলে নকশাগুলো যে কোনো আদিম রীতির চিত্রলিপি সেটুকু বুঝতে পেরেছিলাম। তবে কোনো চেনা প্রাচীন লিপির সঙ্গে তার এক বিন্দুও মিল নেই। আর সেই অচেনা লিপিতে সার সার ছবি অক্ষরের মাথায় যে মূর্তিটা বসানো, সেটা যে কোন জন্তুর তাও বোঝা দুষ্কর। ডানাওয়ালা আঁশে ঢাকা একটা কুচ্ছিত শরীরের ওপর একটা সরু সরু সুরওয়ালা তোবড়ানো মুখ, একটা সরু সরু সুরওয়ালা তোবড়ানো তলার মতো মাথা। দেখলে সারা শরীর দিয়ে হিম শীতল স্রোত বয়ে যায়। ভাস্কর্যটার মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে আমি বাক্সের কাগজপত্রগুলোকে নিয়ে পড়লাম। ওর মধ্যে দাদুর নোটসগুলো প্রায় সদ্য সদ্য লেখা। দাদুর স্বভাবসুলভ সাহিত্য গুণের নামগন্ধও নেই তাতে। মূল নথিটার মাথায় লেখা উথুলু তন্ত্র। দুটো অধ্যায় রয়েছে তাতে। প্রথমটার নাম 1925 H.A. Wilcox, Dream and Dreamworks, আর দ্বিতীয়টার নাম 1908 The Interview of Inspector Lager and Professor Weber। বাকি কাগজপত্রের মধ্যে ছিল নানা লোকজনের উদ্ভট সব স্বপ্নের বিবরণ। স্কট এলিয়টের আটলান্টিস ও বিস্মিত লেমুরিয়া, মারির পশ্চিম ইউরোপের ডাকিনী তন্ত্র ইত্যাদি নানান বইপত্র আর ম্যাগাজিনের সারাংশ, আর পৃথিবীর নানান কোণে টিকে থাকা আদিম সব গোপন তন্ত্রচর্চার বর্ণনা। খবরের কাটিংগুলোতে 1925-এর বসন্তকাল নাগাদ দুনিয়ার নানা জায়গায় হঠাৎ ছড়িয়ে পড়া নানা মানসিক ব্যাধি আর গোষ্ঠীবদ্ধ উন্মাদ রোগের খবর যত্ন করে সাজানো। নোটসের প্রথম অধ্যায়ের গল্পটা অদ্ভুত। 1925-এর 1 মার্চ
হেনরি উইলকক্স নামে এক ছোকরা দাদুর কাছে ওই টালিটা নিয়ে দেখা করতে আসে। জিনিসটা তখনও কাঁচা রয়েছে। উত্তেজনায় ছোকরা প্রায় তোতলাচ্ছিল। তার এলোমেলো কথা থেকে বহু কষ্টে যেটুকু উদ্ধার করা গেল তা এইরকম। সে আইল্যান্ডের ডিজাইন স্কুলের ছাত্র। স্কুলের কাছেই একটা ফ্ল্যাটে একলাই থাকে। ছেলেবেলা থেকেই একটু বেশি কল্পনাপ্রবণ, বন্ধু বান্ধবও নেই বেশি। তাই দাদুর কাছে এসেই সে হাতের কাঁচা মাটির টালিটা তার দিকে বাড়িয়ে ধরে বলে, আমাকে বলে দিন প্লিজ, প্লিজ প্রফেসর, আমাকে আমাকে বলে দিন। দাদু প্রথমে রেগে উঠেছিলেন, সেটা স্বাভাবিক। সদ্য তৈরি কাঁচা টালিটায় পুরাতত্ত্বের কোনো চিহ্ন নেই। কিন্তু বকুনির জবাবে সে যা বলল তাতে খানিক চমকে উঠেছিলেন দাদু। সে বলে, আগে আগে হ্যাঁ, নতুন তো বটেই। কাল রাতে স্বপ্নে এটাকে বানিয়েছি। কিন্তু স্যার, স্বপ্নেরা তো ব্যাবিলনের বাগান বা মিশরের স্পিংসের চেয়েও প্রাচীন। এরপর সে যে গল্পটা শুরু করলো সেটা এখন লিখতেও আমার হাত কাঁপছে। যেদিন এই ঘটনাটা ঘটছে তার আগের দিন রাতে একটা হালকা ভূমিকম্প হয়েছিল সেই এলাকায়। ওর পরেই ভারী অস্থির বোধ করতে থাকে উইলকক্স। রাতে ঘুমিয়ে এসে স্বপ্নে দেখে জলে ভেজা সবচেটি সমুদ্র শ্যাওলায় ঢাকা আকাশ ছোঁয়া সব ঘরবাড়ির একটা শহরে সে একা দাঁড়িয়ে আছে। তার দেওয়ালে স্তম্ভে বিচিত্র সব চিত্রলিপির ভিড়। আর তারপর সেই ভয় ধরানো ঘর বাড়ির ভিতর থেকে একটা গলা, না গলা নয়, একটা প্রায় অসম্ভব উচ্চারণের শব্দের অনুভূতি ভেসে এসেছিল তার মাথায়। কুথুলু ফ্যাগন। উদ্ভট এই শব্দগুলোই সম্ভবত দাদুর একটা পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলেছিল। তবে সঙ্গে সঙ্গে তিনি তা ধরতে পারেননি। ছেলেটাকে এরপর তিনি খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করেন। জানা যায় সারা রাত এই দুঃস্বপ্নের ঘোরে থেকে সকালে জেগে উঠে সে দেখে তখনও তার হাতে কাঁচা মাটির সদ্য তৈরি ওই রিলিফ ভাস্কর্যটা ধরা। ঘুমের মধ্যেই সে তৈরি করেছে সেটাকে। দাদুর প্রথমে ধারণা হয়েছিল উইলকক্স কোনো নিষিদ্ধ তন্ত্র সাধনা গোষ্ঠীর সদস্য। কিন্তু সে কথা জিজ্ঞাসা করতে সে ভারী অবাক হয়ে যায়। এ বিষয়ে তাকে বারবার নানাভাবে প্রশ্ন করে দাদু যখন নিশ্চিত হলেন যে সে মিথ্যে কথা বলছে না, তখন তিনি উত্তেজিত হয়ে তাকে ধরে বসলেন। এরপরেও অমন স্বপ্ন টপ্ন সে দেখলে দাদুকে এসে তা বলে যেতে হবে। তার কারণ দাদুর কিছু ভুলে যাওয়া স্মৃতিকে উস্কে দিয়েছিল গল্পটা। প্রস্তাবটায় খুবই ভালো ফল হয়। দাদুর নোটসে দেখা যাচ্ছিল এরপর প্রায় রোজ উইলকক্স তার সাথে এসে দেখা করে গেছে তার স্বপ্নের গল্প নিয়ে। সে স্বপ্নে বারবার ঘুরে আসে ভেজা সমুদ্র শ্যাওলায় ঢাকা অতিকায় সব ঘর বাড়ি, আর তার মধ্যে ভেসে আসা কিছু অসম্ভব শব্দের অনুভূতি। এর মধ্যে দুটো শব্দ বারবার ঘুরে ফিরে আসছিল। অক্ষরে সাজালে সেগুলো এইরকম দাঁড়ায়, কুথুলু আর লহিলে। মার্চ 23 হঠাৎ উইলকক্স আর এলো না। খোঁজ নিয়ে জানা গেল
আগের দিন মাঝরাতে হঠাৎ সে বেজায় চিৎকার করে লোকজনের ঘুম ভাঙিয়ে দেয়। তারপর থেকে তার কোনো জ্ঞান নেই। হালকা জ্বর এসেছে মাঝে মাঝে। জ্ঞান ফিরলে প্রচণ্ড ভয়ে এদিক ওদিক তাকিয়ে জন্তুর মতো চিৎকার করে চলেছে। পড়শিরা ভয় পেয়ে তাকে তার বাবা মায়ের কাছে দিয়ে এসেছে। দাদু সঙ্গে সঙ্গে তার বাড়িতে ফোন করে খবর নিয়ে তার ডাক্তার ডক্টর টবির নম্বর নিলেন। টবির কাছ থেকে এরপর তিনি উইলকক্সের সব খবর নিতে শুরু করেন। ছোকরার স্বপ্ন আর ভুল বকার কথা বলতে গিয়ে ডক্টর টবি মাঝে মাঝেই কেঁপে উঠতে। প্রথম দিকে যে স্বপ্নগুলো সে দেখত সে তো আছে, কিন্তু এবার তার সঙ্গে যোগ হয়েছিল মাইল কয়েক উঁচু হেঁটে চলে বেড়ানো কোনো একটা জীব। জীবটা নিখুঁত বর্ণনা কিছু পাওয়া না গেলেও টুকরো টুকরো যেটুকু বোঝা যাচ্ছিল তা থেকে দাদু বুঝেছিলেন এই জীবটার মূর্তি সে সেদিন গড়েছে ওই টালির গায়ে। এপ্রিলের 2 তারিখ বিকেল নাগাদ 3টের সময় হঠাৎ করেই চোখ মেলে উঠে বসে উইলকক্স। তারপর থেকে তার স্বপ্ন টপ্ন একেবারে গায়ে। এরপরও দাদু কয়েকদিন তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু সেই অদ্ভুত অসুখটার কোনো চিহ্নই ছিল না তার মনে। যেমন হঠাৎ করে শুরু হয়েছিল তেমনি হঠাৎ করেই গায়েব হয়েছে তার স্বপ্নের দল। সবচেয়ে আশ্চর্য হলো 23শে মার্চ অসুখে পড়বার পর থেকে সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সময়ের কোনো স্মৃতি ছিল না তার। এখানে মূল নোটসের প্রথম অধ্যায় শেষ হয়, কিন্তু গল্পের শেষ নয়। একজন আর্টিস্টের কাল্পনিক স্বপ্ন নিয়ে দাদু কেন এত উদ্ব্যস্ত হয়ে পড়লেন সেইটে বোঝার জন্য আমি এবার দাদুর অন্যান্য ছোটখাটো নোট আর খবরের কাগজের কাটিংগুলো ঘাঁটাঘাঁটি শুরু করলাম। দেখা গেল উইলকক্সের অসুখ গায়েব হবার পরও দাদু হাল ছাড়েন, বরং ও সময়টায় পৃথিবীর আরো কোথাও এমন কোনো কেসের পাত্তা লাগাবার জন্য সর্বশক্তি নিয়োগ করে দিয়েছিলেন। এক নামী কোম্পানিকে কাজে লাগিয়ে সেই সময় দুনিয়ার নানা খবরের কাগজের রিপোর্ট হওয়া উদ্ভট মানসিক রোগটোক বা ঘটনার খবরের কাটিং জোগাড় করতেন এক গাদা। এছাড়াও তিনি নিজের খ্যাতিকে কাজে লাগিয়ে খবরের কাগজে ওঠেনি এমন সব ঘটনার খবরও জোগাড় করেছিলেন বেশ কিছু। সে বিষয়ের নোট আর কাটিংগুলোতে দেখা যাচ্ছিল 28শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল এই সময়টার মধ্যে গোটা পৃথিবী জুড়েই এমন অজস্র ঘটনা ঘটেছে। এর মধ্যে আবার সবচেয়ে বেশি রিপোর্ট আসছে 23শে মার্চের পর থেকে, উইলকক্সের অসুস্থতার গোটা সময়টা জুড়ে। সবচেয়ে বেশি খবর এসেছে শিল্পী, সাহিত্যিক কিংবা অলৌকিক নিয়ে কাজ কারবার করে এমন সব লোকের কাছ থেকে। রিপোর্টগুলোর 1/4 বেশিতে স্বপ্নগুলোর সাথে উইলকক্সের স্বপ্ন আর তাতে শোনা আধা শব্দের অনুভূতির কথা ছিল। শেষের দিকে অনেকেই আবার সেই ভয়াবহ মূর্তিটাকেও দেখেছেন স্বপ্নে। একটা ঘটনায় তন্ত্রমন্ত্রের গবেষক এক নামকরা স্থপতি উইলকক্সের সঙ্গে একসময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। কয়েক মাস বাদে যখন তিনি মারা যান তখন শেষ মুহূর্ত অবধি তিনি আর্তনাদ করে গেছেন একটাই কথা বলে, নরকের রাক্ষসরা ছাড়া পেয়েছে, আমায় বাঁচাও।
দাদুর নোটে ঘটনাগুলোর বিবরণ বাদে নামধাম বিশেষ কিছু ছিল না। তবু এদের মধ্যে কয়েকজনকে আমি খুঁজে বের করেছিলাম অনেক কষ্টে। তারা স্বপ্নগুলোর কথা স্বীকারও করেছিলেন, কিন্তু সে নিয়ে দাদু বিশেষ মাথা ঘামাননি। সেই ভালো। খবরের কাগজের কাটিংগুলোতে ও সময় নিয়ে আরও কিছু ঘটনা দেখা যাচ্ছিল। লন্ডনের এক ফ্ল্যাট থেকে মাঝরাতে ভয়াবহ চিৎকার করে লাফিয়ে পড়ে আত্মহত্যা, দক্ষিণ আমেরিকার একটা ধর্ম সম্বন্ধের সম্পাদকের দপ্তরে পাঠানো চিঠিতে নরকের দরজা খুলে যাবার আতঙ্ক, হাইতি ও আফ্রিকার ভুডু চর্চার নতুন জোয়ার থেকে শুরু করে পশ্চিম আয়ারল্যান্ডে আর্দ্র বন এবং ভয়াবহ স্বপ্ন ল্যান্ডস্কেপের ছবি প্রদর্শনী, এমন অজস্র ঘটনার সাক্ষী ছিল দাদুর জোগাড় করা কাটিংগুলো। বিশ্বজোড়া একটা অদ্ভুতুরে সমাপতনের দিকে ইঙ্গিত করছিল তারা। তবুও আমার চোখ খোলেনি তখন। ভেবেছিলাম উইলকক্স এইসব ঘটনা কোনোভাবে শুনেছিল, তাতেই ওর মনের ওপর গভীর ছাপ পড়েছিল, আর তাই সে নিজের বোকামতে এখন নিজেরই হাসি আসে আমার। ইন্সপেক্টর লেগ্রার কাহিনী। উইলকক্সের কথায় দাদুর একটা পুরনো স্মৃতি যে জেগে উঠেছিল বলেছি, তার কারণটা পেলাম নথির দ্বিতীয় অধ্যায়ে এসে। ঘটনাটা ঘটেছিল 1908 সালে। সেন্ট লুইতে আমেরিকান পুরাতত্ত্ব বিভাগে বার্ষিক মিটিংয়ে যোগ দিতে গিয়ে সেবার দাদুর সাথে নিউ অরলিয়েন্সের এক পুলিশ অফিসারের দেখা হয়। মাঝবয়সী এই ভদ্রলোকের অবশ্য পুরাতত্ত্বে কোনো আগ্রহ ছিল না। সেন্ট লুইতে ইন্সপেক্টর লেগ্রা এসেছিলেন তার একটা কেসের ব্যাপারে পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের পরামর্শ চাইতে। পরামর্শ চাইবার কারণ একটা বহু পুরনো দিনের ভয়াবহ দর্শন মূর্তি। তিনি জানান, মাস কয়েক আগে নিউ অরলিয়েন্সের দক্ষিণের বুনো জলা এলাকায় একটা বেআইনি ডাইনি উৎসব থেকে মূর্তিটা উদ্ধার করা হয়। সে উৎসবের আচারবিধি এতটাই নারকীয় যে পুলিশও প্রথমে হতবুদ্ধি হয়ে গেছিল সেসব দেখে। তারপর গ্রেফতার করা হয় লোকজনকে। প্রশ্ন করে কিছু অবিশ্বাস্য অস্বাভাবিক গল্প ছাড়া আর কোনো তথ্যই মেলেনি। পুলিশ তাই মূর্তিটা নিয়ে পুরাতত্ত্ববিদদের শরণাপন্ন হয়েছে, যদি তা থেকে সে কাল্ট উৎসবের ব্যাপারে কোনো সূত্র মেলে। মাত্র 7-8 ইঞ্চি লম্বা বস্তুটা যে পুরাতত্ত্বিকদের মধ্যে এমন সাড়া ফেলে দেবে সে কথা লেগ্রা স্বপ্নেও ভাবেননি। সমাবেশে হাজির পণ্ডিতদের দল ভিড় করে এসে পরীক্ষা নিরীক্ষা করছিল। জিনিসটা সম্পূর্ণ অজানা, কোনো পরিচিত প্রাচীন ঘরানার চিহ্ন নেই তার মধ্যে, আর তার সবচেয়ে অচেনা পাথরে প্রাচীনতার ছাপ স্পষ্ট। অসামান্য দক্ষতায় খোদাই করা সে মূর্তিটা অনেকটা মানুষের মতো গড়নের কোনো রাক্ষসে। অক্টোপাসের মতো তলতলে চেহারার মাথাটা থেকে অজস্র সুর বেরিয়েছে, সারা শরীর আঁশে ঢাকা, হাত পায়ে বড় বড় নখ আর পিঠে টানা। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বৈশিষ্ট্য ছিল তার হিংস্রতায়। নিচু হয়ে মাথাটা সামনের দিকে বাড়িয়ে নখওয়ালা হাত মুখের সামনে ধরে সে যেন এক্ষুনি ঝাঁপ দিয়ে পড়বে তার শিকারের উপর।
অতটুকু মূর্তিতে সেই অমানবিক হিংস্রতাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে অজানা শিল্পী, যে ছোট্ট বেদিটার ওপর স্থূল শরীরটা উঁত পেতে বসে আছে, তাতে কোনো অজানা চিত্রভাষায় অজস্র আঁকিবুঁকি। যে পাথরে সেটা তৈরি, সেটাও বেশ রহস্যময় ছিল। সাবানের মতো পিচ্ছি সবজিটে রঙের সে পাথর বা তার ভেতরের সোনালি আঁকিবুঁকির কোনো উদাহরণ ছিল না ভূতত্ত্ব বা খনিজ বিদ্যার বইতে। তার গায়ের চিত্রলিপির সাথে মানুষের প্রাচীনতম চিত্রভাষাদেরও কোনো মিল নেই। সব মিলিয়ে মানুষের সভ্যতা থেকে বহু গুণ প্রাচীন কোনো অমানুষিক সভ্যতার চিহ্ন যেন তা বয়ে বেড়াচ্ছে, যেন পরিচিত জগতের জীবনচক্রের বাইরের কোনো সুপ্রাচীন অশুভ সভ্যতার স্বাক্ষর বয়ে চলেছে সে মূর্তি। সবাই হাতে তুলে দিলেও শেষমেশ একজন খানিকটা আলোকপাত করলেন বস্তুটার ওপরে। ইনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ প্রফেসর ওয়েব। 48 বছর আগে গ্রিনল্যান্ডে অভিযানে গিয়ে এস্কিমোদের এক হিংস্র উপজাতির খোঁজ পেয়েছিলেন তিনি। এদের শয়তান উপাসনার বিভৎসতা তাকে বেজায় নাড়া দিয়েছিল। অন্য এস্কিমোরা এদের উৎসবের নামে ভয়ে কাঁপত। নরবলি ছাড়াও নরকের প্রধান দেবতা টার্নাসুকের উদ্দেশ্যে কিছু বংশানুক্রমিক মন্ত্রতন্ত্র পাঠ করা হতো তাতে। সেসব মন্ত্রের কিছু কিছু তাদের এক পুরুতকে ধরে ইংরেজি হরফে লিখিয়ে এনেছিল ওই। তিনি আরও জানালেন, যে দেবমূর্তিকে ঘিরে এস্কিমোদের সেই ভয়ঙ্কর উপাসনা চলত, সেটা তিনি দেখেছেন। সেটা আসলে লেকরার মূর্তিরই একটা কাঁচা হাতের প্রতিরূপ। কথাটা শুনে লেকরার উৎসাহ দেখে কে? জলার লোকজনের ডাকিনী উৎসব তিনি নিজে দেখেছেন। গ্রেফতার করা লোকজনের থেকে তাদের অনুষ্ঠানের মন্ত্রের বেশ কিছু শব্দ তার কাছে লেখাও আছে। অতএব ওয়েবকে তিনি ধরে বসলেন। তার লিখে আনা অন্য শব্দগুলোর সাথে সেগুলোকে মিলিয়ে দেখতে হবে। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় সে কাজটা যখন শেষ হলো, তখন গোটা সমাবেশ বিস্ময়ে চুপ হয়ে আছে। পুলিশ আর বৈজ্ঞানিক যার যার তথ্য মিলিয়ে একমত হয়েছে, অর্লিয়েন্সের জলার ডাকিনী তন্ত্রের পুরুত আর গ্রিনল্যান্ডের এস্কিমো পুরুত একই নারকীয় দেবতাকে একই মন্ত্রে উপাসনা করে। সে মন্ত্র ছিল ফনক্লুই মাগনওয়ালা নাহ কুথুলুলিয়া ওয়াগন লাগানহা ফাতাহকুন। লেকটা জানালেন, বহু কষ্টে বাসিন্দাদের মধ্যে একজনের থেকে লাইনটার অর্থ উদ্ধার করা গেছে। ওর মানে, রুলেহি এর গৃহে মৃত কুথুলু স্বপ্নে নিমগ্ন অবস্থায় অপেক্ষা করে আছেন। এরপর লেকরা তার গল্পটা অভিযানে স্পষ্ট করে বলেন। নিউ অর্লিয়ান্সের দক্ষিণের জলা অঞ্চলে কিছু উদ্বাস্তু আস্তানা আছে। 1907-এর 1 নভেম্বর তারিখে পুলিশের কাছে তার একটা অদ্ভুত অভিযোগ জানায়। তাদের এলাকায় জঙ্গলের গভীরে নাকি ডাকিনী বিদ্যার চর্চা শুরু হয়েছে। রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে তাদের মেয়েরা আর ছোটখাটো বাচ্চারা। গভীর জঙ্গলের ভেতর থেকে কখনো কখনো শোনা যায় তাদের বুক কাঁপানো মরণ চিৎকারের শব্দ। সেই সঙ্গে সেখান থেকে ঢাকের শব্দ ওঠে। শোনা যায় উদ্ভট মন্ত্রপাঠের আওয়াজ। জঙ্গল আলো করে
শয়তানি আগুনের লকলকে শিখা জ্বলে ওঠে মাঝে মাঝে। খবরটা পেয়ে 20 জন পুলিশের একটা দল নিয়ে সেই জঙ্গলে আমি অভিযান চালাই। যতদূর সম্ভব গাড়িতে করে গিয়ে তারপর চলা জমির পাঁক ঠেলে ঘন অন্ধকার একটা সাইপ্রাস বনের ভেতরে উদ্বাস্তুদের বস্তিতে গিয়ে পৌঁছই আমরা। রাত নেমেছে তখন। মৃদু লণ্ঠনের আলোয় আতঙ্কিত বস্তির মানুষেরা আমাদের শোনায় দূরের বনের ভেতরে ঢাকের শব্দ উঠেছে। সে শব্দকে মাঝে মাঝেই ছাপিয়ে উঠছিল রক্ত মাখানো একটা আর্তনাদের আওয়াজ। ঘন জঙ্গলের ফাঁক দিয়ে একটা হালকা লালচে আলোর আভাও চোখে পড়েছিল আমাদের। উদ্বাস্তুদের মধ্যে একজনও আমাদের সঙ্গে সেখানে ঢুকতে রাজি হয়নি। জায়গাটা তাদের মতে অশুভ। সভ্য দুনিয়ার কোনো মানুষ কখনো সেখানে পা দেয়নি। সেখানে নাকি একটা অজানা হ্রদের বুকে জ্বলন্ত চোখওয়ালা এক দানবের বাস। ডানাওয়ালা অজানা জন্তুর দল পৃথিবীর পেটের ভেতর থেকে গভীর রাতে উড়ে আসে তার পুজো করতে। পৃথিবীতে মানুষ আসবার বহু আগে থেকে সেইখানে তার বাসা। অন্ধবিশ্বাসের বাঁধন বড় শক্ত হয়। অতএব কোনো পথ প্রদর্শক ছাড়াই আমি নিজে পুলিশ দল নিয়ে সেই বনের ভেতরে এগিয়ে গেলাম। আঠালো কাদা আর বুনো ঘাসের বাঁধন ছাড়িয়ে আমরা যত এগিয়ে যাচ্ছি তত স্পষ্ট হয়ে উঠছিল সমুদ্রের ঢেউ ভাঙবার মতো পাশবিক গর্জন আর ঢাকের শব্দ। মাঝে মাঝেই সেই শব্দকে ছাপিয়ে উঠছিল তীব্র গলার এক অপার্থিব মন্ত্র উচ্চারণের আওয়াজ। খানিক দূরে গিয়ে একদম হঠাৎ করে গাছের আড়াল থেকে উৎসবের জায়গাটা চোখে পড়ল আমাদের। সঙ্গে সঙ্গে আমার পুলিশ দলের একজন সেই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায়। চমকে উঠে চিৎকার করে ফেলেছিল দলের অনেকেই। তবে উৎসবের শব্দে তার চাপা পড়ে যাওয়ায় কোনো বিপদ হয়নি। জায়গাটা একটা প্রাকৃতিক ঝিলের বুকে ঘাসে ছাওয়া একটা দ্বীপ। একদল উলঙ্গ ভয়াল দর্শন মানুষ সেখানে নারকীয় উল্লাসে মেতেছিল। গোল একটা আগুনকে ঘিরে উদ্ভট বাঁকে শরীর ঝাঁকিয়ে তারা নাচছে, গড়াগড়ি খাচ্ছে। সেই সঙ্গে তাদের গলা থেকে বেরিয়ে আসছে অমানসিক চিৎকারের স্রোত। কোন উন্মাদ শিল্পীর আঁকা অতি প্রাকৃতিক ভয়ালো ছবির মতো সে দৃশ্য। আগুনের শিখার ফাঁকে ফাঁকে নজর আসছিল একটা ফুটাস্টিকের লম্বা গ্রানাইটের স্তূপ। তার মাথায় ওই মূর্তিটা দাঁড় করানো। জায়গাটাকে ঘিরে দাঁড় করানো 10টা মাচা। মাচায় 10টা বিকৃত শরীর উল্টো করে ঝোলানো। নিষ্ঠুরভাবে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছে তাদের। এরই মধ্যে হঠাৎ আমার দলের একজন কান খাড়া করে শুনে সে হইচইয়ের শব্দের জবাবে দূরে কোথাও একটা শব্দ ভেসে উঠেছে। আমি সেটা বিশ্বাস করিনি। ভেবেছিলাম ভয় পেয়ে সে ভুল শুনছে, কিন্তু না, সে কথা মানতে নারাজ। বারবার জঙ্গলের দিকে আঙুল তুলে চিৎকার করে ওঠে, ওই যে ছায়ার মতো ভাসছে, ওই শোনো বাদুরের মতো টানা ঝাপটাচ্ছে। ওর কথাটা শুনে ওপরের দিকে তাকিয়ে ভয়ে গাহীন হয়ে গেল। একটা অদ্ভুত ছায়া আমাদের উপরে সত্যি এসে পড়েছে। তবে ভয় টয় নিয়ে পুলিশের বেশিক্ষণ সময় কাটানো চলে না। খানিক বাদে চমকে উঠল 20টা বন্দুক।
গর্জে উঠল একসাথে। কিছুক্ষণ লড়াইয়ের পর 5 জন নিহত মানুষকে ফেলে কিছুক্ষণ লড়াইয়ের পর 5 জন নিহত মানুষকে ফেলে 47 জন বন্দী আর 2 জন আহতকে স্ট্রেচারে চাপিয়ে আসবার সময় এই মূর্তিটাকেও সঙ্গে করে নিয়ে এসেছে। বন্দীদের ইনভেস্টিগেট করে যা জানতে পেরেছি, ওদের বেশিরভাগই নিচু শ্রেণীর নাবিক, কিছু ওয়েস্ট ইন্ডিয়ান নিগ্রো আর মুল্টো কিংবা ব্রাভার পর্তুগিজ। অধিকাংশেরই সামান্য মানসিক বিকৃতি আছে। সেটা ভেবেই ছিলাম আমরা প্রথমে। নিগ্রো ডাকিনী বিদ্যারই কোনো একটা শাখার উপাসনা করছিল এরা। এটাই ছিল আমাদের প্রাইম সাসপেকশন। তো খানিক প্রশ্ন করে বোঝা গেল ব্যাপারটা তার চেয়ে বেশি গভীর। চেহারা যতই অশিক্ষিত হোক না কেন, লোকগুলোর আচরণের পেছনে একটা তীব্র গভীর বিশ্বাসের ছাপ রয়েছে। তাদের মধ্যে একজনের নাম ক্রান্ত। সে বলল, পৃথিবীতে মানুষ আসবার ঢের আগে যারা আকাশ ফুঁড়ে গ্রহে এসেছিল, এ পুজো তাদের উদ্দেশ্যে। সেই প্রাচীন দেবতাদের দেহ এখন শুয়ে আছে পাহাড়ের শিকড়ের কাছে, সমুদ্রের গভীরে। কবরে শুয়ে সেই মৃত দেবতারা স্বপ্ন দেখেন। উপযুক্ত চেতনার সন্ধান পেলে তার স্বপ্নকে নিয়ন্ত্রণ করে কথা বলেন আমাদের সাথে। এভাবেই পৃথিবীর প্রথম মানুষদের কয়েকজনকে তারা স্বপ্নে নিজেদের কথা জানিয়েছিলেন। স্বপ্নে দেখিয়েছিলেন তাদের দেশের অন্ধকার দুনিয়া থেকে নিয়ে আসা এই মূর্তির ছবি। সেই মানুষদের তৈরি এই পুজোই এখনো বেঁচে আছে যুগ যুগান্তর ধরে। যতদিন না আদি দেবতাদের প্রধান পুরোহিত কুথুলু সমুদ্রের নিচে ডুবে থাকা তার লেইহ নগরী থেকে জেগে উঠে পৃথিবীকে ফের একবার পদানত করেন, ততদিন পৃথিবীর অসংখ্য অন্ধকার কোনায় টিকে থাকবে পুজো। তারপর সময় হলে তার আহ্বান ভেসে আসবে সমুদ্রের জল ছাড়িয়ে। তখন তাদের মুক্ত করবার জন্য তৈরি থাকবে এই উপাসকদের দল। এই মুহূর্তেও মানুষ পৃথিবীতে একা বুদ্ধিধর জীব নয়। আদি দেবতাদের শহর সমুদ্রে তলিয়ে গিয়েছিল বটে, কিন্তু তাদের দূতরা অন্ধকারে ডানা ছড়িয়ে এক সময় বের হয়ে এসেছিল পাহাড়ের শিকড় আর সমুদ্রের তলার অজানা গহ্বরগুলো থেকে। অন্ধকারের আড়াল থেকে সেই অজ্ঞাত অস্তিত্বরা আজ বিশ্বাসীদের কাছে আসা যাওয়া করেন। কিন্তু সেই দূতেরা আদি দেবতাদের কেউ নন। সেই দেবতাদের কেউ চোখে দেখেনি। তাদের উপাস্য মূর্তিটা কুথুলুর বটে, কিন্তু কেউ জানে না সেই দেবতাদের চেহারা তারই মতো নাকি অন্যরকম কিছু। মূর্তির পাটাতনে লেখা ভাষাকে পড়বার বিদ্যা হারিয়েছি বহুকাল। শুধু বংশানুক্রমে মুখে মুখে রয়ে গেছে আমাদের উপাসনার মন্ত্রটুকু। লেইহর গৃহে মৃত কুথুলু স্বপ্নে নিমগ্ন থেকে অপেক্ষায় আছেন। তবে উদ্বাস্তুদের খুনের দায় তাদের একজনও স্বীকার করেনি। প্রত্যেকেই বলেছিল তাদের প্রাণ গেছে পুজোয় উড়ে আসা অন্ধকার প্রাণীদের ঠোঁটে। লোকজনগুলোর মধ্যে যে 2 জন সামান্য স্বাভাবিক ছিল, কান্ত্রে তাদের একজন। তার কাছ থেকে এই ডাকিনী তন্ত্র সম্পর্কে যা কিছু খবর জোগাড় করা সম্ভব হয়েছিল সবই তো জানালাম আপনাদেরকে। সে এও দাবি করেছে, অনেক আশ্চর্য বন্দরে ঘুরেছি। চীনের কোনো এক অজ্ঞাত পাহাড়ে আমার সাথে দেখা হয়েছিল এক মৃত্যুহীন প্রধান অস্তিত্বের।
তার কাছেই আমি শুনেছি কোটি কোটি বছর আগে পৃথিবী শাসন করত অন্য কেউ। এখনো প্রশান্ত মহাসাগরের গভীরে কোনো কোনো দ্বীপে সেই সব শহরের চিহ্ন দেখা যায়, দানবিক সব পাথরের টুকরোর গায়ে। এখন তারা মৃত, কিন্তু একদিন আকাশের তারারা ফের যখন সঠিক জায়গায় এসে পৌঁছবে, সেদিন ফের বেঁচে উঠবার কৌশল আমাদের জানা। কখন তারা জেগে উঠবে এ প্রশ্নের উত্তরও ছিল কান্ত্রের কাছে। সেই পুণ্যতিথিকে চিনে নিতে কোনো অসুবিধা হবে না আমাদের। আকাশের তারারা যখন ঠিক অবস্থানে ঘুরে আসবে, পৃথিবীর মানুষও তখন আদি দেবতাদের চরিত্র পাবে। সাধারণ আইন আর নীতির ঊর্ধ্বে উঠে যাবে তারা, ঘুচে যাবে ভালো মন্দের ভেদ। সেদিন ফের সমুদ্র থেকে জেগে উঠবে লেইহ নগরী। আমরা তার উপাসকেরা ফিরিয়ে আনবো নবজাগ্রত কুথুলুকে। বদলে যাওয়া মানুষকে আমরা চিনিয়ে দেব হত্যা করে রক্তের ধারায় স্নান করবার গভীর আনন্দকে। স্বাধীনতার উন্মাদ আগুনে এই মেকি সভ্যতার মুখোশকে জ্বালিয়ে দিয়ে আমরা হেসে উঠব আদি দেবতার কুথুলোর মতোই। আমাদের কথা কোনো পুঁথিতে লেখা নেই। পৃথিবীর আর কোনো ধর্ম আমাদের কথা জানে না। শুধু আব্দুল আল হাজরেদ নামের এক উন্মাদ আরবের পুঁথি নেক্রোনমিকনে একটা শ্লোক আছে, যার একাধিক অর্থের একটিতে লুকিয়ে আছে পৃথিবীর সেই সুদূর অতীতের ইতিহাসের কথা। এর বেশি কিছু কান্ত্রে বলতে চায়নি। সব ভয়ে এড়িয়ে গিয়েছিল কুথুলু বা তাদের দূতের বিষয়ে সব প্রশ্ন। বারবার শুধু বলেছিল, কোটি বর্ষে মরণেরও মৃত্যু যদি হয়, অনন্ত শয়ানে থাকে সে তো মৃত নয়। আমি কান্ত্রের কথায় ভরসা করতে পারিনি, তাই নিজেই খোঁজ খবর নেওয়া শুরু করি। কিন্তু দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আমাকে এ ব্যাপারে কোনো খবর দিতে পারেনি। সেন্ট লুইয়ের এই সমাবেশে এসেই আমি আবার সেই উপাসকদের সম্পর্কে শুনলাম। তবে গ্রিনল্যান্ডের এস্কিমোদের সঙ্গে অপরাধীদের উপাসনা, এই মিলটা রহস্যকে কমাবার বদলে বাড়িয়ে দিচ্ছে শুধু। দাদুর পরবর্তী নোটগুলোতে দেখা যাচ্ছিল এরপর বিষয়টা নিয়ে বেজায় আগ্রহ তৈরি হয়েছিল পণ্ডিত মহলে। মূর্তিটা পরীক্ষা করবার জন্য ওয়েব ধার নিয়ে তার মৃত্যুর পর সেটা ফের লেকরার কাছেই ফিরে যায়। উইলকক্সের গল্প শুনে দাদুর উত্তেজনার কারণটা এইবার আমি বুঝতে পারলাম। সেন্ট লুইয়ের ঘটনাটা এমনিতেই ভারী আশ্চর্যের, তার উপরে 17 বছর পর হঠাৎ একটা ছোকরা আর্টিস্ট যদি স্বপ্নে সেই মূর্তি ফের বানিয়ে ফেলে, আর একই সঙ্গে গ্রিনল্যান্ড আর নিউ অরলিয়েন্সের আদি লোকজনদের বলা মন্ত্রের শব্দ কখানা চিনেও ফেলে, সেটা আবার স্বপ্নের মধ্যে, তাহলে তো সেটা উত্তেজিত হবারই মতো ব্যাপার। তবে এর পাশাপাশি আর একটা সম্ভাবনার কথাও আমার মাথায় আসছিল। উইলকক্স ছোকরা হয়তো কোনোভাবে সেন্ট লুইয়ের ঘটনার কথা শুনে থাকবে, সেটা অসম্ভব নয়। লেগরার ঘটনা 1908-এ, সংবাদ মাধ্যমে তো সেটা নিয়ে কম হইচই হয়নি। সেই সব জেনে তারপর দাদুকে নিয়ে রসিকতা করবার জন্যই বানিয়ে বানিয়ে নাটক করেনি তো ছেলেটা। দাদুর জোগাড় করা খবরের কাগজের কাটি আর নোটগুলো আর একবার ভালো করে পড়ে নিয়ে আমি ঠিক করলাম উইলকক্সের সাথে একবার দেখা করতেই হবে। ছোকরাকে একটু যাচাই করে দেখা দরকার। যদি ইচ্ছে করে দাদুকে হেনস্থা করে, তাহলে কিছু চোখা বাক্যবান চুপবে তার কপালে। আর্ট স্কুলের পাশের সেই ফ্ল্যাটটায় তখনও একাই থাকে ছোকরা।
ঘরে ঢুকে চারপাশে ছড়ানো ছিটানো কাগজগুলো এক নজরে দেখেই বুঝলাম এ ছেলের প্রতিভা আছে। একদিনে এ অবক্ষয়ের শিল্পী বলে নাম করবে নির্ঘাত। কারণ তার স্টুডিও জুড়ে ছড়িয়ে থাকা মাটির অজস্র মডেল উন্মাদ কল্পনাকে এমন ভয়াবহ সব রূপে ফুটিয়ে তুলেছে, যার তুলনা অ্যাস্টন স্মিথের কবিতা, ছবি কিংবা আর্থার ম্যাকেনের করতে পাওয়া যায়। রোগে ভোগা মানুষটার মাথায় এক রাশ এলোমেলো চুল। দরজায় ধাক্কা দিতে চেয়ার থেকেই সে জিজ্ঞেস করলো কেন এসেছি। নিজের পরিচয় দিতে দেখি তার খানিকটা কৌতূহল হয়েছে। আমার দাদু ঠিক কেন তার স্বপ্নগুলো নিয়ে অত ব্যস্ত হয়েছিলেন সে ব্যাপারে তখনও তার খানিক উৎসাহ রয়ে গেছে। তবে সে নিয়ে আমি তাকে কোনো জবাব দিলাম না, উল্টে সাবধানে তাকে জেরা শুরু করলাম তার স্বপ্নগুলোকে নিয়ে। কিছুক্ষণের মধ্যেই আমি বুঝে গেলাম সে মিথ্যে বলেনি এক বর্ণ। স্বপ্নগুলো সে সত্যিই দেখেছে। আশ্চর্য কাব্যিক ভাষায় সেই পিচ্ছিল সবজেটে পাথরে তৈরি স্যাঁতস্যাঁতে দানব নগরীর নিখুঁত বর্ণনা দিয়ে চলেছিল সে। নিজে চোখে না দেখলে তেমন বর্ণনা বানিয়ে বলা অসম্ভব। শুধু তার কথাই নয়, তার শিল্পে যে ভয়াল সব সৃষ্টি ঘটিয়েছে সেগুলো তার অবচেতনে সেই সব স্বপ্নের গভীরভাবে প্রভাবের প্রমাণ দিচ্ছিল। তারপর সে আমায় তার তৈরি একটা মূর্তি দেখালো। চেহারাটা আমার চেনা, একটা গভীর অশুভ ভাব ফুটে বের হচ্ছিল সেটাকে ঘিরে। বুকের ভেতর হালকা কাঁপুনি জাগে তার দিকে চোখ রাখলে। উইলকক্স বলে, এ মূর্তি সে স্বপ্নে ছাড়া কখনো দেখেনি, কিন্তু যখন সে মাটির তালে হাত দিয়েছে তখন নিজে নিজেই তার আঙুল স্বপ্নে দেখা মূর্তিটার রূপ দিয়েছে মাটির তালকে। উইলকক্সের ঘর থেকে যখন বেরিয়ে এলাম তখন আমি নিশ্চিত হয়েছি যে ইচ্ছে করে সে দাদুকে ঠকায়নি। নানা উদ্ভট বিষয়ের বইপত্রে ছেলেটার ঘর বোঝায়। সম্ভবত ওই করতে গিয়েই আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো ইশারা সে কোথাও পেয়েছিল। সেগুলো তার অবচেতনে কাজ করে তাকে ওই স্বপ্ন টপ্ন দেখিয়েছিল। বিষয়টা নিয়ে তখন আমার নিজেরও বেশ একটা আগ্রহ তৈরি হয়েছে। আগ্রহ আর খানিকটা লোভ। রহস্যটা উদ্ধার করতে পারলে পণ্ডিত সমাজে বলা বাহুল্য বেজায় নাম ডাক পাওয়া যাবে। এরপর আমি নিউ অরলিয়েন্সের লেকরা আর তার সেই অভিযানের সঙ্গী সাথীদের সঙ্গে দেখা করি। তার ধরে আনা বন্দীদের সাথেও কথা বলি। কান্ট্রিকে পাইনি অবশ্য, সে তার কিছুদিন আগেই মারা গিয়েছে। ওর থেকে নতুন কিছু জানা না গেলেও এটুকু নিশ্চিত হলাম যে কোনো এক রহস্যময় গোপন সংঘ কাজ করছে এর পেছনে। আর একটা সন্দেহ ক্রমশ দানা বেঁধে উঠছিল আমার মনে। দাদুর মৃত্যুটা স্বাভাবিক নয়। মৃত্যুর ঠিক আগে সেই কালো চামড়ার নাবিকের সাথে সেই বিনা কারণে ঝগড়া খুবই সন্দেহজনক। লেকরার গ্রেফতার করা লোকগুলোর মধ্যে কালো চামড়া নিগ্রো অনেক ছিল। বিষের ছুঁচ ফুটিয়ে বলি দেবার প্রথা এইসব মানুষের সমাজে প্রাচীন ডাকিনী তন্ত্রের অঙ্গ। সে বিষয়ে চিহ্ন সব ব্যবচ্ছেদ ধরা পড়ে না। হয়তো দাদু খুব বেশি জেনে ফেলেছিলেন। হয়তো কুথুলুর ঘটনাটা নিয়ে আরো কিছুদিন খোঁজ খবর করবার পর যখন নতুন কিছু না পেয়ে সে নিয়ে উৎসাহ খানিকটা ভাঁটা পড়েছে আমার, ঠিক সেই সময় কুথুলু ফের ফিরে এলেন আমার কাছে। ঈশ্বরের কাছে আমি এখন একটাই প্রার্থনা করি,
যেদিন আমার জিনিসটা চোখে পড়েছিল সেই দিনটা আমার জীবন থেকে মুছে যাক। ঘটনাটা ঘটেছিল নিউ জার্সির এক মিউজিয়ামে। তার কিউরেটার আমার ভালো বন্ধু, ভদ্রলোক খনিজবিদ। মিউজিয়ামের অফিসে তার সংগ্রহের পাথরের নমুনাগুলি আমায় দেখাচ্ছিলেন তিনি। দেখাতে দেখাতে হঠাৎ পাথরগুলোর তলায় রাখা একটা কাগজের দিকে আমার চোখ আটকে যায়। সেখানে হাফ টোনে ছাপা একটা ছবি আমার চেনা ঠেকছিল। জিনিসটাকে নজর করে দেখতে হঠাৎ একটা কাঁপুনি নেমে গেল আমার শির দাঁড়াবে। লেগরার খুঁজে পাওয়া কুথুলুর মূর্তিটা আমার দিকে সেখান থেকে তাকিয়ে আছে। উইলকক্স বলে, এ মূর্তি সে স্বপ্নে ছাড়া কখনো দেখেনি, কিন্তু যখন সে মাটির তালে হাত দিয়েছে তখন নিজে নিজেই তার আঙুল স্বপ্নে দেখা মূর্তিটার রূপ দিয়েছে মাটির তালকে। উইলকক্সের ঘর থেকে যখন বেরিয়ে এলাম তখন আমি নিশ্চিত হয়েছি যে ইচ্ছে করে সে দাদুকে ঠকায়নি। নানা উদ্ভট বিষয়ের বইপত্রে ছেলেটার ঘর বোঝায়। সম্ভবত ওই করতে গিয়েই আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো ইশারা সে কোথাও পেয়েছিল। সেগুলো তার অবচেতনে কাজ করে তাকে ওই স্বপ্ন টপ্ন দেখিয়েছিল। বিষয়টা নিয়ে তখন আমার নিজেরও বেশ একটা আগ্রহ তৈরি হয়েছে। আগ্রহ আর খানিকটা লোভ। রহস্যটা উদ্ধার করতে পারলে পণ্ডিত সমাজে বলা বাহুল্য বেজায় নাম ডাক পাওয়া যাবে। এরপর আমি নিউ অরলিয়েন্সের লেকরা আর তার সেই অভিযানের সঙ্গী সাথীদের সঙ্গে দেখা করি। তার ধরে আনা বন্দীদের সাথেও কথা বলি। কান্ট্রিকে পাইনি অবশ্য, সে তার কিছুদিন আগেই মারা গিয়েছে। ওর থেকে নতুন কিছু জানা না গেলেও এটুকু নিশ্চিত হলাম যে কোনো এক রহস্যময় গোপন সংঘ কাজ করছে এর পেছনে। আর একটা সন্দেহ ক্রমশ দানা বেঁধে উঠছিল আমার মনে। দাদুর মৃত্যুটা স্বাভাবিক নয়। মৃত্যুর ঠিক আগে সেই কালো চামড়ার নাবিকের সাথে সেই বিনা কারণে ঝগড়া খুবই সন্দেহজনক। লেকরার গ্রেফতার করা লোকগুলোর মধ্যে কালো চামড়া নিগ্র অনেক ছিল। বিষের ছুঁচ ফুটিয়ে বলি দেবার প্রথা এইসব মানুষের সমাজে প্রাচীন ডাকিনী তন্ত্রের অঙ্গ। সে বিষয়ে চিহ্ন সব ব্যবচ্ছেদ ধরা পড়ে না। হয়তো দাদু খুব বেশি জেনে ফেলেছিলেন। হয়তো। কুথুলুর ঘটনাটা নিয়ে আরো কিছুদিন খোঁজ খবর করবার পর যখন নতুন কিছু না পেয়ে সে নিয়ে উৎসাহ খানিকটা ভাঁটা পড়েছে আমার, ঠিক সেই সময় কুথুলু ফের ফিরে এলেন আমার কাছে। ঈশ্বরের কাছে আমি এখন একটাই প্রার্থনা করি, যেদিন আমার জিনিসটা চোখে পড়েছিল সেই দিনটা আমার জীবন থেকে মুছে যাক। ঘটনাটা ঘটেছিল নিউ জার্সির এক মিউজিয়ামে। তার কিউরেটার আমার ভালো বন্ধু, ভদ্রলোক খনিজবিদ। মিউজিয়ামের অফিসে তার সংগ্রহের পাথরের নমুনাগুলি আমায় দেখাচ্ছিলেন তিনি। দেখাতে দেখাতে হঠাৎ পাথরগুলোর তলায় রাখা একটা কাগজের দিকে আমার চোখ আটকে যায়। সেখানে হাফ টোনে ছাপা একটা ছবি আমার চেনা ঠেকছিল। জিনিসটাকে নজর করে দেখতে হঠাৎ একটা কাঁপুনি নেমে গেল আমার শির দাঁড়াবে। লেগরার খুঁজে পাওয়া কুথুলুর মূর্তিটা আমার দিকে সেখান থেকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি কাগজটাকে বের করে এনে আমি সেইটাকে খুঁটিয়ে দেখতে শুরু করলাম। 18/4/1925।
সিডনির বুলেটিনের এক পাতা। ছোট্ট রিপোর্টটা আমি হুবহু তুলে দিচ্ছি। সমুদ্রে বিচিত্র ধ্বংসাবশেষের সন্ধান, অকেজো রণতরী উদ্ধার। বাষ্পচালিত নিউজিল্যান্ডীয় রণতরী অ্যালার্টকে উদ্ধার করে মরিসন কোম্পানির মালবাহী জাহাজ ভিজিল্যান্ড। আজ সকালে ডার্লিং জেটিতে এসে পৌঁছেছে। অকল্যান্ডে ডুডেডিন পঞ্জীকৃত এই জাহাজটি ছোট, সশস্ত্র এবং যুদ্ধে ক্ষতবিক্ষত। 34 ডিগ্রি সাউথ ও 152 ডিগ্রি ওয়েস্ট গভীর সমুদ্রে খুঁজে পাওয়া গেছে জাহাজটি। জাহাজটি থেকে একটি মৃতদেহ ও একজন জীবিত নাবিককে উদ্ধার করা গেছে। এক প্রচণ্ড সমুদ্র ঝড়ের শেষে 12 এপ্রিল ভিজিল্যান্ড অকেজো জাহাজটিকে সমুদ্রে এলোমেলোভাবে ভাসতে দেখে। আপাত দৃষ্টিতে সেটিকে পরিত্যক্ত বলে মনে হলেও তাতে চড়বার পর 2 মানুষের সন্ধান মেলে। জীবিত মানুষটি নরওয়েজিয়ান, নাম গুস্তাভ জোহানসন। উদ্ধার করবার সময় সে মানসিক বিকৃতিতে ভুগছিল। তার হাত থেকে সঙ্গের ছবির ভয়াল দর্শন মূর্তিটি উদ্ধার করা হয়। জানা যায় তার সঙ্গী 1 সপ্তাহ আগে মারা গিয়েছে। জোহানসেনের বিবৃতি অনুযায়ী জাহাজের এক কেবিনে রাখা সিংহাসন থেকে সে মূর্তিটি খুঁজে পাওয়া যায়। মূর্তিটি পণ্ডিত মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে, কারণ সিডনি ইউনিভার্সিটি বা কলেজ স্ট্রিট জাদুঘরের বিশেষজ্ঞরা এটির কোনো পরিচয় নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে। সুস্থ হবার পর জোহানসন এক ভয়াবহ জলদস্যু দলের খবর জানিয়েছে। তিনি এমা নামে একটি স্ক্রুনারের সেকেন্ড মেট ছিলেন। 20 ফেব্রুয়ারি 11 জন নাবিক নিয়ে অকল্যান্ড থেকে কালোয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল এমা। 1 মার্চের 22 তারিখে 49 ডিগ্রি সাউথ 128 ডিগ্রি ওয়েস্ট এলাকায় অ্যালবার্ট নামের রণতরীটির দেখা পায় তারা। অ্যালবার্ট তোয়াসলা নাবিকের দল এমাকে সে এলাকা ছেড়ে চলে যাবার হুমকি দেয়। এতে দমে না গিয়ে ক্যাপ্টেন ডুবন্ত এমাকে অ্যালার্টের গায়ে ভেড়া। যুদ্ধে অ্যালার্টের সমস্ত নাবিক মারা যায়। এমার 3 জন নাবিকও প্রাণ দেন। এরপর ক্যাপ্টেন কলিন্স বাকি নাবিকদের নিয়ে অ্যালবার্ট দখল করে নেয়। কেন সে এমাকে একলা ছেড়ে যাবার হুমকি দিয়েছিলেন তা জানবার জন্য এলাকাটিকে অনুসন্ধান করে দেখতে মনস্থ করে। খানিক খোঁজাখুঁজির পর কাছাকাছি অঞ্চলে ম্যাপে অনুলিখিত একটি ছোট দ্বীপ খুঁজে পান তারা। সেখানে জাহাজ ফেরাবার পর কোনো রহস্যময় কারণে 6 জন নাবিক সহ কলিন্স মারা যান। আশ্চর্যজনকভাবে এই মৃত্যুগুলির বিষয়ে জোহানসন কোনো তথ্য দিতে অসম্মত হয়েছেন। এরপর জীবিত সঙ্গী ব্রায়ন ও তিনি অ্যালার্টকে নিয়ে দ্বীপ ছেড়ে রওনা হন। কিন্তু 2 এপ্রিল ফের ঝড়ের দিক ভ্রান্ত হবার পর 12 এপ্রিল তাদের উদ্ধার অবধি কোনো ঘটনাই তাদের মনে নেই। ডুনেডিনে যোগাযোগ করে জানা গেছে অ্যালার্ট দ্বীপ বাণিজ্যের কাজে ব্যবহার হতো। এর মালিক গোষ্ঠীর সদস্যদের যে এলাকায় কিছু রহস্যময় আচরণের জন্য দুর্নাম আছে সেটাও জানা গেছে। স্থানীয় জঙ্গলে মাঝে মাঝেই তারা গোপনে একত্র হতো। তবে সুনির্দিষ্ট অভিযোগের অভাবে সে বিষয়ে পুলিশ বিভাগ কোনো অনুসন্ধান করেনি। 1 মার্চের ভূমিকম্প ও ঝড়ের পর তারা হঠাৎ করেই ব্যস্ত সমস্ত হয়ে ওঠে। অ্যালার্টকে নিয়ে কোনো অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে বলেও জানা গেছে। গোটা বিষয়টি নিয়ে নৌ বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামীকাল থেকে কমিটি তার কাজ শুরু করবে। খবরটা তখনই আমায় ফের নতুন করে ভাবিয়ে তোলে। 1925-এর 1 মার্চের ভূমিকম্প, তার মানে আমাদের উত্তর আমেরিকার আন্তর্জাতিক তারিখ রেখার ওপারে
তা 28শে ফেব্রুয়ারি। সেই ভূমিকম্পের পরে এই অ্যালার্টের তাড়াহুড়ো শুরু, যেন কোনো অজ্ঞাত আদেশ মেনে। সমুদ্রে রওনা হওয়া, তারপর থেকেই পৃথিবীর উল্টো পিঠে অজস্র কল্পনাপ্রবণ মানুষ জলে ভেজা দানবিক শহরের স্বপ্ন দেখা শুরু করে। সে রাত্রেই এক তরুণ শিল্পী স্বপ্নে গড়ে তোলেন কুথুলুর মূর্তি। আবার 22শে মার্চ, মানে আমাদের গোলার্ধের 23শে মার্চ, উইলকক্সের পাগলামি শুরুর দিন। সেই অজানা দ্বীপের বুকে রহস্যময়ভাবে প্রাণ হারায় 6 জন নাবিক। তারপর 2রা এপ্রিল ঝড়। ওর পরেই তো সব পাগলামির অন্ত। কান্ত্র তো বলেছিল উপযুক্ত সময়ে মহাসাগরের বুক থেকে জেগে উঠবে। তাড়াহুড়ো করে সব বন্দোবস্ত সেরে এর 1 মাস বাদে আমি ডুনেডিনে গিয়ে পৌঁছই। গিয়ে অবশ্য অ্যালার্টের রহস্যময় মালিক গোষ্ঠীর বিষয়ে সেখানকার লোকজনদের মধ্যে তেমন বিশেষ উৎসাহ দেখলাম না। বন্দর এলাকায় নিত্য নতুন হরেক উদ্ভট লোকের আনাগোনা, হাজারো গুজব জন্মায় সেখানে। ফের ছাপিয়ে ওঠে নতুন গুজবের দল। অনেক খুঁজে পেতে সেখানকার 2-1টা বারের কয়েকজনের মুখে টুকটাক কিছু শোনা গেল। কিছু লোক নাকি জঙ্গলে গিয়ে ঢাক পেটাতো। সেখান থেকে আলোর আভা আর চেঁচামেচির শব্দ আসতো মাঝে মাঝে। তবে সেসব এখন বন্ধ। জোহানসনের খোঁজ করে জানা গেল, লোকটা ফিরে আসে যখন, তখন তার সব চুল অকালে সাদা হয়ে গেছে। ডুনেডিনে কয়েকদিন থেকে সে তার পৈতৃক বাড়ি ঘর বেচে বউকে নিয়ে আসলোয় পৈতৃক বাড়িতে ফিরে গেছে। তার আসলোর ঠিকানাটা জোগাড় করে আমি সিডনিতে ফিরে এলাম। সেখানে এসে মিউজিয়ামে রাখা মূর্তিটা দেখতে গিয়েছিলাম আমি। সেটা লেগ্রার মূর্তিরই অবিকল বড় সংস্করণ। কিউরেটর জানালে মূর্তিটা কার তো বলতে পারবেনই না। তার উপরে খনিজ বিশেষজ্ঞরা ওর পাথর নিয়ে বেজায় ধন্দে আছেন। পৃথিবীর কোনো নমুনার সাথেই ওর মিল খুঁজে পাওয়া যায়নি। শুনে হঠাৎ আমার কান্ত্রর কথাগুলো মনে পড়ে গেল। তারার দেশের অন্ধকার দুনিয়া থেকে নিয়ে আসা ওই মূর্তির। পরের হেমন্তে আমি ইংল্যান্ড হয়ে অসলোয় হাজির হলাম। পুরনো অসলোয় জোহানসনের ঠিকানায় গিয়ে কড়া নাড়তে দৌড় খুললেন তার স্ত্রী। জোহানসনের কথা জিজ্ঞাসা করতে তার চোখ দুটো জলে ভরে উঠল। তিনি জানালেন, জোহানসন মারা গেছে। জানা গেল 1925-এর সেই সমুদ্র যাত্রার পর একেবারে ভেঙে পড়েছিল মানুষটা। স্ত্রীকে সে তার অভিজ্ঞতার কথা বলেনি। কিচ্ছু বলেনি। শুধু চুপচাপ বসে তারা কাগজে কিছু লিখত, একটা বাক্সে ভরে চাবি দিয়ে রাখত সেগুলো। কয়েকদিন আগে গেথেনবার্গ ডকের কাছে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বাড়ির চিলে কোঠার জানলা থেকে মাথায় একটা বাজে কাগজের তারা এসে পড়ে। বিশেষ চোট না পেলেও ওর ধাক্কাতেই রাস্তায় পড়ে গিয়েছিল জোহানসন। 2 জন নাবিক কোত্থেকে এসে তাকে জড়িয়ে টেনে ধরে, কিন্তু অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবার আগেই হৃৎপিণ্ড থেমে গিয়েছিল তার। শুনতে শুনতে বুকের ভেতর একটা কাঁপুনি গড়ে উঠছিল আমার। প্রথমে দাদু, তারপর জোহানসন। আমিও তো অনেক কিছু জেনেছি এতদিনে। এবার কি তাহলে? জোহানসনের লেখাটার ব্যাপারে কোনো উৎসাহ ছিল না তার স্ত্রী। অনুরোধ করতে ট্রাঙ্ক শুদ্ধই আমাকে দিয়ে দিয়েছিলেন তিনি। ট্রাঙ্কটা নিয়ে এসে আমি লন্ডনের জাহাজ ধরলাম। জাহাজে বসেই পাণ্ডুলিপিটা পড়ে ফেলেছিলাম। আমি আধপাগল একটা
আতপাগল একটা মানুষের লেখা, ভুলে ভরা বিশ্রী ভাষায় লেখা হলেও তার সর্বাঙ্গ জুড়ে আছে একটা বিশুদ্ধ হার হিম করা আতঙ্কের ছাপ। জোহানসন সবকিছু জানতেন না, হয়তো তাই চোখের সামনে সেসব আতঙ্ককে দেখেও তিনি ফিরে আসতে পেরেছিলেন। কিন্তু আমি তো সব জানি। কুথুলুকে নিয়ে আমি যতটা জেনেছি তার থেকে অনেক কম জেনেও দুজন মানুষ মৃত্যু উপহার পেয়েছে। আমি নিশ্চিত এমনিভাবে হঠাৎ একদিন আমিও হারিয়ে যাব। এ জ্ঞানের একমাত্র শান্তি মৃত্যু। তাই সংক্ষেপে আমি এখানে জোহানসনের অভিজ্ঞতার কথা লিখে রেখে যাব। হয়তো কখনো এই লেখা মানুষকে সাহায্য করবে তার বিরুদ্ধে। এমা ডুবে যাবার পর অ্যালার্টকে নিয়ে খানিক এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে হঠাৎ দিগন্তের গায়ে একটা পাথরের স্তম্ভ দেখতে পান জোহানসনরা। কাছে এগিয়ে গিয়ে দেখেন জলের ওপরে পাহাড়ের মতো একটা দ্বীপ জেগে উঠেছে। স্তম্ভটা তার চূড়ায় বসানো, তার নিচে কাদা শ্যাওলার মাখামাখি দানবিক চেহারার কিছু অচেনা গড়নের ঘর বাড়ি। জোহানসনরা জানতেন না দূর অতীতের সেই মৃত নগরীর নাম রহলিহে। সন্দেহ করেননি ওর মধ্যেই কোনো অন্ধকার পাথুরে সমাধিতে অগণিত যুগ ধরে স্বপ্নে ডুবে মৃত্যুর কোলে শুয়ে আছে কুথুলু। তবে কিছু কিছু সঠিক সিদ্ধান্তে তারা পৌঁছেছিলেন। অনুমান করেছিলেন বিরাট কোনো ভূখণ্ডের চূড়াটুকুই শুধু মুখ বাড়িয়েছে সমুদ্রের অতল থেকে। সেখানে ছড়িয়ে থাকা অদ্ভুত গরমের অতিকায় প্রাসাদ, পাথরের মূর্তিগুলো আর পাহাড়ের মাথায় সেই আকাশ ছোঁয়া স্তম্ভ, এ পৃথিবীর কোনো জীবের সৃষ্টি হতে পারে না। সেইটুকু অনুমান করতে তাদের অসুবিধে হয়নি। তার বর্ণনা দিতে গিয়ে বারবারই তিনি বলেছেন, এ দুনিয়ায় ওর জ্যামিতিক সবচেয়ে রঙের বিচিত্র পাথরে করা ওই মাথা গলানো ঘর বাড়ি মানায় না। ওর জন্ম বাস্তবের পৃথিবীর বাইরের কোনো নরকে। তাদের আকাশ ছোঁয়া দেওয়ালের গায়ে খোদাই করা ভয়াল চিত্রলিপিদের বরাবর নরকের অপবিত্র ভাষা বলেই সম্বোধন করেছেন। এ কথা উইলকক্সও আমায় বারবার বলেছিল তার স্বপ্নে দেখা বাড়িগুলোর অবিশ্বাস্য নকশার কথা। আমাদের অচেনা কোনো মাত্রার অস্তিত্বের দিকেই সেটা ইঙ্গিত করে। জাহাজ থেকে নৌকা নামিয়ে জোহানসনরা সেখানটায় এসে নামে। দ্বীপে এসে এলাকাটা পুরো কাদার স্তরে ঢাকা। কাদা থেকে খাড়া হয়ে উঠে যাওয়া অতিকায় পাথরের চৌকো টুকরোগুলো দেখে সিঁড়ির ধাপ বলে মনে হয়। তার পিচ্ছিল গায়ে পা ঠেকাবার সঙ্গে সঙ্গে তাদের সবার সামনে একটা ভয়ের শিরশিরানি ছেয়ে গিয়েছিল। জায়গাটা ছেড়ে যাবার একটা তীব্র ইচ্ছা জেগে উঠেছিল সবার মনে। ভেজা পাথর থেকে উঠে আসা দুর্গন্ধ বাষ্পের মধ্যে দিয়ে প্রতিশ্রিত সূর্যের আলোয় গোটা জায়গাটাই যেন কাঁপছিল তীর তীর করে। আর সেই সঙ্গে মুহূর্তে মুহূর্তে যেন বদলে চলেছিল তাদের জ্যামিতি। রড্রিগেজ নামে এক পর্তুগিজ সবার আগে স্তম্ভটার কাছে গিয়ে পৌঁছায়। তার চিৎকার শুনে বাকি দলটা সেখানে উঠে গিয়ে একটা দরজা দেখতে পায় স্তম্ভের গোড়ায়। তার গায়ে
অ্যালাটের কেবিনে পাওয়া মূর্তিটার মতো আর একটা মূর্তির রিলিফ খোদাই করা আছে। দরজাটা কারো মনে হচ্ছিল একেবারে মাটিতে শোয়ানো, আবার কারো চোখে একদিকে উঁচু হয়ে আছে বলে মনে হচ্ছিল। ব্যাপারটা নিয়ে একটু অবাক হয়ে এদিক ওদিক তাকাতে তারা বুঝতে পারে এ দ্বীপের ভূস্তর আর চারধারের সমুদ্র সামান্তরাল নয়, ফলে তার কোনো কিছুই পরিচিত জ্যামিতিক সূত্রকে মানছে না। একজনের চোখে একরকম আর একজনের চোখে অন্যরকম ঠেকছে গরমগুলো। দরজাটা একটা ছোটখাটো মাঠের আয়তনে, খানিক ঠেলা ঠেলি করে তাতে কোনো ফল না হওয়াতে ডেনোভান নামে একটা নাবিক দরজাটা বেয়ে উঠতে বা হাঁটতে শুরু করে। তার মাথার কাছে এসে সে পৌঁছাতে হঠাৎ দরজাটা নড়ে ওঠে। খুব সূক্ষ্মভাবে দাঁড় করানো আছে সেটা গর্তটার মুখটায়। সঠিক জায়গায় সামান্য চাপ সে ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। ঘাবড়ে গিয়ে ডোনোভান দরজার গা বেয়ে নিচে নেমে আসে এবং তার সঙ্গীদের কাছে পৌঁছায়। ততক্ষণে প্রতিশ্রিত সূর্যের আলোয় মায়ার দরজাটা এক বিচিত্র বেরিনিয়ামের কোণাকুণি ঘুরে সরে গিয়েছে তাদের সামনে থেকে। অতিকায় গহ্বরটার ভিতরে ঘন তরলের মতো গভীর অন্ধকার জমে আছে। সূর্যের আলো বাধা পেয়ে ধুঁকে গেছে সে অন্ধকারের সামনে। দরজাটা সরে যাবার সঙ্গে সঙ্গেই অন্ধকারটা যেন এক লাফে তার বন্দিশালা থেকে বের হয়ে এলো। জমাট বাঁধা তীব্র দুর্গন্ধ মাখা একতাল রাত যেন কালো ধোঁয়ার মতো উঠে এসে ধেয়ে গেল গুটিয়ে আসা আকাশের বুকে জ্বলতে থাকা সূর্যের দিকে। তার অন্ধকার ডানার পেছনে ম্লান হয়ে এলো সূর্যের আলো। কয়েক মুহূর্ত বাদে ক্যাপ্টেনের কানে আসে শব্দটা, ছলাৎ ছলাৎ করে, যেন কোনো ঘন অতল থেকে পা রেখে সেখান থেকে তাদের দিকে উঠে আসছে কে। ভয়ে গহ্বরের মুখটার সামনে থেকে সরে যেতে চেয়েছিল তারা, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হঠাৎ বিদ্যুতের মতো সেখান থেকে বাইরে বেরিয়ে এলো অতিকায় একটা মুখ। দুঃস্বপ্নের মতো এই অপার্থিব মুখ তারা চেনে। অ্যালাটের কেবিনে এই রাক্ষসে দরজার গায়ে সে মুখের ছোট্ট একটা সংস্করণ তারা দেখেছে। অত বড় গর্তটা দিয়েও স্বচ্ছন্দে বের হয়ে আসতে পারছিল না সেটা। তারপর হঠাৎ প্রচন্ড চাপে গর্তের মুখটা প্রায় ফাটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো পাহাড়ের মতো গোটা মাথাটা। ঠিক সেই টেলিপ্যাথেটিক মুহূর্তে উইলকক্স আর্তনাদ করে জেগে উঠেছিল তার মধ্যরাতের ঘুম থেকে। ঠিক সেই সময় রাক্ষসের মুক্তির খবর জানিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছিল এক দুর্ভাগা স্থপতি। উন্মাদ রোগের সূচনা হয়েছিল বিশ্বজোড়া কল্পনাপ্রবণ মানুষদের মধ্যে। নক্ষত্র লোকের দানব সন্তান তার অকল্পনীয় দীর্ঘ মৃত্যুকাল থেকে ফিরে এসেছে নিজে সাম্রাজ্যের অধিকারে। সেই ইঙ্গিত রাখা ছিল আপাতত অর্থহীন সেই সব দুর্ঘটনা। কেউ তা বোঝেনি, জানতেও পারেনি। কয়েকজন নাবিকের অসুস্থ কৌতূহল কোন নরকের দরজাকে খুলে দিয়েছে পৃথিবীর বুকে। কেউ নড়বার আগেই ডেনোভান, গুয়েরা আর অ্যাংস্ট্রম নামে 3 নাবিককে গাছের পাতার মতো চিয়ে ফেলেছিল চিন্তার লোক। সবচেটে রঙের পেছল সেই পাথুরে জমির ওপর দিয়ে ছুটতে ছুটতেই তারা দেখেছিল হঠাৎ একটা অতিকায় দেওয়ালের একটা কোণ চেহারা নিজের জ্যামিতিকে বদলে গিলে নিয়েছিল পার্কার নামে এক নাবিক।
শেষ অবধি নৌকায় এসে পৌঁছলেন জোহানসন আর ব্রাইডে। বাকি দুজনের কি হয়েছিল তা তিনি জানেন না। প্রাণপণে দাঁড়িয়ে তারা যখন জাহাজে এসে পৌঁছায়, ততক্ষণে দ্বীপ থেকে নেমে এসে জলে ঝাঁপ দিয়েছে অধিকায় চিন্তা। দূর থেকে তাদের মাথায় ভেসে আসছিল তার অবদ্ধ সংকেতের আদেশ। জাহাজের ইঞ্জিন চালু অবস্থায় রেখে যাওয়া হয়েছিল, ফলে তাতে কয়লা ঠুসে এলাকে চালু করতে বেশি সময় লাগেনি। কিন্তু তখনই ডেকের উপর থেকে ব্রাইডেনের উন্মাদ হাসি আর চিৎকারের শব্দ পেয়ে উঠে এসে তিনি দেখে অতিকায় শরীরটা জল কেটে এগিয়ে আসছে জাহাজের কাছাকাছি। সেই দিকে তাকিয়ে উন্মাদের মতো হেসে চলেছে ব্রাইডে। ভেঙে পড়েছে তার সব মানসিক প্রতিরোধ। পালানো সম্ভব হবে না বুঝেও হাল ছাড়েনি জোহানসন, বরং একটা শেষ লড়াই দেখবার জন্য তৈরি করেছিলেন অ্যালানকে। ইঞ্জিনের বাষ্প শক্তির শেষ কোঠায় তুলে পালাবার বদলে তার মুখ খুঁড়ে দিয়েছিলেন ছুটে আসা তলতলে চিনি পাহাড়ের মতো চিন্তার দিকে। প্রবল শক্তি নিয়ে অ্যালার্ট গিয়ে আছড়ে পড়েছিল তার শরীরের উপর। ভয়ঙ্কর একটা ধাক্কায় জেলি স্তূপটাকে খণ্ড খণ্ড করে চারপাশে ছড়িয়ে ফেলে তার থেকে উঠে আসা দুর্গন্ধ ভরা চোখ চেটে ধোঁয়ায় দম বন্ধ হয়ে জাহাজের মুখ ঘুরিয়ে বার সমুদ্রের দিকে যেতে যেতে গভীর আতঙ্কে তিনি দেখেছিলেন যেন কোন আশ্চর্য জাদুতে ছড়ানো ছিটানো টুকরোগুলো এগিয়ে যাচ্ছে একে অন্যের দিকে। ফের গড়ে তুলছে সেই ভয়াল মূর্তিটাকে। জোহানসনের এর পরের লেখাগুলো রহস্যময়। কয়েকটা দিন তার কেটে গিয়েছিল জাহাজকে ঠিক পথে চালিয়ে আর তার উন্মাদ বন্ধুর দেখভাল করে। তারপর এলো 2রা এপ্রিলের সেই আশীর্বাদের ঝড়। ঝড় উঠবার সঙ্গে সঙ্গেই পৃথিবীটা দুলে উঠেছিল চারপাশে। অসীম অন্ধকার জগতে কিছু সময়ের জন্য ভেসে গিয়েছিল তার চেতনা। অনুভব করেছিলেন দুমড়ে যাওয়া স্থান কাল যেন তার চেতনাকে ঘিরে লোফালুফি খেলে চলেছে। অসীম দূরত্ব আর গণনাতীত মাত্রার কোনো মহাজাগতিক ক্রীড়াভূমিতে বারংবার পাল্টে চলেছিল তার পরিচিত সমুদ্রের চেনা ভূগোল। হঠাৎ সেই স্বপ্নের মধ্যেই তিনি খেয়াল করেন তিনি এসে পৌঁছেছেন অন্য একটা জাহাজে। এ জাহাজের নাম ভিজিল্যান্ড। এখানে অপরিচিত মানুষের মুখগুলো তাকে ঘিরে থাকে, প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে তোলে বারবার। সেখান থেকে ডুনেডিন, তারপর অবশেষে আসলো তার পরিচিত পৈতৃক বাড়ি। লেখার মধ্যেই বারংবার তিনি মৃত্যুর জন্য প্রার্থনা করেছে, আর অবশেষে সেই কাম্য মৃত্যু তার কাছে এসে পৌঁছেছে একটা আপাত নিরীহ দুর্ঘটনায়। দুজন অপরিচিত নামহীন নাবিকের হাত বেয়ে। জোহানসনের উদ্ধারের পর গোটা এলাকার সমুদ্র তন্ন তন্ন করে অনুসন্ধান হয়েছিল ঘটনাটার সূত্র খুঁজতে, কিন্তু অতল সমুদ্র ছাড়া আর কিছুই সেখানে চোখে পড়েনি। হয়তো মাথা জাগিয়ে তারপর প্রকৃতির অন্য কোনো অজানা শাসনে 2রা এপ্রিলের তাণ্ডবের সাথে সাথে কুথুলুর সেই সমাধিভূমি।
কুথুলু এখনো বেঁচে আছে, এখনো হয়তো সমুদ্রের গভীরে ফের মৃত শরীরকে আশ্রয় করে স্বপ্নে ডুবে গিয়েছে, পরবর্তী উত্থানের সময়ের অপেক্ষায়। আমি জানি আমার আয়ু বেশি দিনের নয়। দাদু গেছেন, জোহানসন গেছে, এবার আমার পালা। কারণ আমি অনেক কিছু জানি, কারণ তার উপাসকেরা এখনো বেঁচে আছে। পৃথিবীর নানান অন্ধকার কোণায় এখনো তার দূতেরা আসে, অন্ধকার ঠোঁটের আঘাতে গ্রহণ করে উপাসকদের নারকীয় পূজার গলিতে। একদিন এরা আমাকেও খুঁজে বের করবে। যখন জ্ঞান পৃথিবীর মুখ থেকে সরিয়ে নিল সৌন্দর্যের ওড়না, তখন ক্লান্ত অন্তর্দৃষ্টিতে দেখা বিকৃত প্রেতমূর্তি ছাড়া কবিদের কলম আর কোনো ছবি আঁকতে পারে না। আজ শুনছিলেন এইচপি লাভক্রাফটের দ্য কল অফ কুথুলু শেষ এবং অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে আমি অর্পণ, বিভিন্ন চরিত্রে অর্পণ এবং রাজদীপ। এই রকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে।